17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। লন্ডনের সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠকে মিলতে পারে রাজনৈতিক সংকটের সমাধান। মত বিশ্লেষকদের দেশের জন্য আশার বার্তা হয়ে আনবে বলছেন প্রবাসীরা। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের অনুরোধে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ। চলছে তদন্ত। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশিং করল বিএসএফ। অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দেশে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা মহামারীর শঙ্কা নেই বলছেন স্বাস্থ্য বিশ্লেষক। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 17 বছর পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন করা হবে। লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা লন্ডন সফরের দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হওয়া সংলাপে উঠে আসে সংস্কার, বিচার, নির্বাচন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গ। এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষের বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত দেশের তরুণরা নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ আগামী মাসেই উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। Most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. After 17 years, you are having the first time a real election. So that excitement we want to use and create what we call a new Bangladesh. It's not just voting for routine voting for electing a new government. Ultimate aim is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. And we are waiting for July to come next month. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। বিচার কার্যক্রম নির্বাচিত সরকারের সময়ও চলতে পারে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বিচারের দায়িত্ব জনগণই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে। Safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. Until the trial is over, that's all. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. Let me ask you about relations with India. ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, দেশটির সঙ্গে কোনো সমস্যায় জড়াতে চায় না অন্তর্বর্তী সরকার। তবে ভারতীয় কিছু গণমাধ্যমের মিথ্যা খবরে সুসম্পর্কের প্রক্রিয়া জটিল হয়ে যাচ্ছে। We want to build the best of relationship with India. It's our neighbor. We don't want to have any kind of basic problem with them. But somehow things go wrong every time because of all the fake news coming from the Indian press. রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষোভের বিস্ফোরণের আগেই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান ডক্টর ইউনূস। When they are going to go back, what is their future? হাসান ওয়ালি, সময় সংবাদ। কাল সকালে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে টানাপোড়েনের সমাধান মিলতে পারে এই বৈঠকে। দেশের জন্য আশার বার্তা বয়ে আনবে বলে মনে করছেন প্রবাসীরা। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে সফররত অধ্যাপক ইউনূসের সময়সূচিতে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। এবং এই বৈঠক আয়োজনের ক্ষেত্রে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বড় ধরনের নেপথ্য ভূমিকা আছে বলে ধারণা করা হচ্ছে, সেই কারণেই এই বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। ওনার সাথে ডক্টর ইউনূসের মিটিং হওয়া এটা ভালো লক্ষণ। আমি মনে করি সংলাপ আলাপ আলোচনা চলতে থাকা উচিত। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? যুক্তরাজ্য বিএনপি নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে। তাদের আমরা সম্মান করি, শুধু আমরা দেখব কেন আমাদের নেতাকে সাথে যদি ইউনূস সাহেব থাকবেন তাদেরকে সম্মান পাবে আমাদেরকে, কেন ওয়াই নট, উই রেসপেক্ট এভরিবডি। দীর্ঘ 15টি বছর আমাদের প্রিয় নেতা প্রবাসে থেকে এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নেতাকর্মীদের উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, সাহস দিয়ে, শক্তি দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন এই বৈঠক দেশের জন্য আশার বার্তা নিয়ে আসতে পারে। সবার নজর এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত 2 ঘন্টার বৈঠকের দিকে। রাজনৈতিক সংকট নিরসনের নতুন টার্নিং পয়েন্ট খুলে দিবে সমঝোতার নতুন দুয়ার, নাকি সংকট আরও ঘনীভূত হবে? শুক্রবারের এই বৈঠক ঘিরে এখন চলছে নানা জল্পনা কল্পনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশ কিছু সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মানি লন্ডারিং এর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদের বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করেছে। সাইফুজ্জামান যুক্তরাজ্যে আবাসনের ব্যবসা করেন, তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সিলেট সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশিন করেছে বিএসএফ। লালমনিরহাটে পুশিনের চেষ্টা করলে ফিরিয়ে দেওয়া হয় 12 জনকে। ভোরে লালমনিরহাটের হাতিবান্ধার সীমান্ত এলাকার কাঁটা তার খুলে 12 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবি ও গ্রামবাসীদের বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই 12 জনকে ভারতের সীমান্ত এলাকায় রাখা হয়। এ নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এদিকে গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে 17, মিনাটিলায় 23 এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জনকে জোরপূর্বক পাঠানো হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়েও 17 জনকে পুশিন করা হয়। এসব সীমান্ত দিয়ে পাঠানো 70 জনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে অমানবিকভাবে পুশিন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরায় আর কোনো বাধা নেই। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারেন। জনসমর্থন থাকলে কেউ পালিয়ে যায় না।
যারা বড় বড় কথা বলেছিল তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়ে ১৪ বছর কারাবন্দিত্ব শেষে নিজ জেলায় ফেরেন এটিএম আজহার। এ সময় তাকে সংবর্ধনা দেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। জনসমর্থন থাকলে তো কেউ পালায় না, জনগণই তাকে রক্ষা করে। আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি। আমাদের মির কাসিম আলী সাহেব এই মামলা যখন শুরু হয় তখন আমেরিকায় ছিলেন, ওনাকে বলা হয়েছে আপনি আসবেন না। উনিকে আমি তো কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরবো। উনি দেশে আসছেন, আর যারা বড় বড় কথা বলেছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। চলতি মাসে শনাক্ত হয়েছে ৬৪ জন। নতুন ধরনের সংক্রমণের হার বেশি হলেও বিশেষজ্ঞরা বলছেন এখনই পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। মনির হোসেনের রিপোর্ট। ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। এর ১০ দিন পরই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন ২৩ জন, মে মাসে সে সংখ্যা দাঁড়ায় ৮৬ জনে। আর চলতি মাসের প্রথম ১১ দিনেই আক্রান্তের সংখ্যা ৬৪, মারা গেছেন একজন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাঝে মাঝে কিন্তু কোভিডের এরকম নতুন উপধরন আসলে এটা বাড়ে কাজে, এবং এটা এখন আমরা বলা যাবে না যে কোনো মৌসুমি বৈশিষ্ট্য আছে। মহামারী আকারে যাওয়ার আমরা কোনো আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যত সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই ভাইরাসটার পরিবর্তন করার ক্ষমতাটা ততটা কমে যাবে। করোনা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে এবং মানুষ সতর্ক হচ্ছে, কাজে পরীক্ষা করার যে সুযোগগুলো সেগুলো আবার নতুন করে চালু করা দরকার। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ ১১ দফা নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। যাত্রাপথে স্বস্তি পেতে ছুটি শেষ হওয়ার আগেই চলে আসছেন অনেকেই। ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি ট্রেন ভিড়তে থাকে বিভিন্ন প্ল্যাটফর্মে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন পৌঁছায় কমলাপুরে। যাত্রীরা বলছেন এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তির। তবে স্টেশন সংশ্লিষ্টরা বলছেন শুক্র ও শনিবার থেকেই বাড়তে পারে চাপ। এদিকে ভোর থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের লঞ্চ ফিরতে থাকে সদরঘাটে। নদীপথে যাত্রায়ও ছিল না বাড়তি চাপ। যাওয়ার সময় একটু সময় বেশি লাগছিল, ক্রসিং বিষয়টা। আসার সময় খুব একটা বেশি সময় লাগে নাই। আমরা তো আগেই চলে গেছিলাম, ভিড় তেমনটা পাইনি। আর রেলে যাতায়াত খুবই ভালো। যেহেতু বাচ্চা নিয়ে আসতেছি, 2 দিন আগে আসার, এখনো যে পরিমাণ ভিড়, আরো 2 দিন পরে যদি আসতাম তাহলে ভিড়টা আরো বেশি পাওয়া যেত। আর আজকে ভিড় কম ছিল, কোনো ভিড় নাই। সময়কে যত সময় পৌঁছাইতে না, পৌঁছাইছে লেট করে। আমরা ভালোই আসছি, আর এমনিতে কোনো সমস্যা হয়নি। আর যে অ্যাজ ইউজুয়াল যে ভাড়াটা সেটাই নিয়েছে। সবাই তো ঠিক মতন বাড়ি গেছে। এখন আবার আমরা সবাই আগে থেকে লঞ্চের টিকিট কাটতে হয়। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। এই মুহূর্তে চিড়িয়াখানায় আছেন ধ্রুব ব্যানার্জি এবং কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, গত কয়েকদিনের তুলনায় আজ চিড়িয়াখানায় অনেকটা ভিড় কম।
তবে আজকেও আমরা লক্ষ্য করেছি চিড়িয়াখানায় রাজধানীবাসী আসছেন তাদের পরিবারের ছোট সদস্যদের নিয়ে এবং ঘুরে ঘুরে বিভিন্ন খাঁচাগুলো তাদেরকে দেখাচ্ছেন, শেখাচ্ছেন বিভিন্ন পশু পাখির নাম। আমরা আজকে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি, গত কয়েকদিন যেমন উপচে পড়া ভিড় ছিল, আজকে তেমন উপচে পড়া ভিড় নেই। আজকে রাজধানীবাসী অনেকটা স্বস্তি নিয়েই চিড়িয়াখানায় কিন্তু ঘুরতে পারছেন। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম এই শেষ সময়ে এসে আসলে চিড়িয়াখানায় আসা কেন। তারা বলছেন শেষ সময়ে তেমন মানুষের চাপ থাকে না, প্রত্যেকটি খাঁচা ঘুরে ঘুরে দেখা যায়, সে কারণেই শেষ সময়টাকেই মূলত তারা বেছে নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা আজকে একটি নতুন বিষয় লক্ষ্য করছি। আজকে আমরা এমন অনেককে পেয়েছি যারা রাজধানীতে খুব দ্রুতই বাড়িতে ঈদ সেরে বাড়ি থেকে রাজধানীতে এসে গেছেন এবং এরপর তারা এখন তাদের পরিবার পরিজনকে রাজধানী কেন্দ্রিক কিছুটা সময় দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ বিভিন্ন বিনোদন স্পট, যেমন তারা চিড়িয়াখানায় আসছেন, জাদুঘরে যাচ্ছেন কিংবা জিয়া উদ্যানে যাচ্ছেন, তারা মূলত রাজধানী কেন্দ্রিক যে তাদের যে বিনোদন, সেই বিনোদনটা এখন মূলত খুঁজছেন। তবে আমরা শিশুদের মাঝে আজকে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করছি। শেষ সময় এসেও তারা যে চিড়িয়াখানায় আসতে পেরেছে সেই জন্য কিন্তু তারা অনেক বেশি খুশি আমরা দেখতে পেয়েছি। তারা চিড়িয়াখানায় বাবা মায়ের হাত ধরে যেমন আসছেন, সে হাত ধরে এসে প্রত্যেকটি খাঁচা ঘুরে ঘুরে দেখছেন। আমরা প্যালিকান, রেনাস বানর, বাঘ, সিংহ সহ যেই পশু পাখিগুলোর খাঁচা রয়েছে, এই খাঁচার সামনে কিন্তু মানুষের ভিড় রয়েছে এবং ছোট্ট বাচ্চারা সেখান থেকে শিখছেন আসলে বিভিন্ন পশু পাখির নাম, বিভিন্ন পশু পাখিকে আসলে কিভাবে বলতে হয়। তারা আমরা দেখেছি ছোট ছোট খাবারও তারা পশু পাখিকে দিচ্ছেন। সব কিছু মিলিয়ে এখন চিড়িয়াখানায় কিছুটা ভিড় আছে এবং সময়ের সাথে সাথে বিকেল গড়ালে আর একটু বাড়বে বলে এখানকার কর্তৃপক্ষ আশা করছেন। এই মুহূর্তে এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সব শেষ। আমরা এখন চলে যাব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বেলা বাড়ছে, পর্যটকের আগমন বাড়ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতে তিনটি, যেমন লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই তিনটি পয়েন্টে বিপুল সংখ্যক পর্যটক দলে দলে নামছে। যেহেতু তীব্র গরম পড়ছে, এই তীব্র গরমে বালুচরে যে বালিগুলো রয়েছে অনেক তপ্ত, যার কারণে কিন্তু পর্যটকরা দৌড়ে দৌড়ে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে নেমে পড়ছে। আমরা লক্ষ্য করছি সকাল থেকে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। বেলা যতই বাড়ছে ততই কিন্তু আমরা সমুদ্রের যে সাগর তীর বা নোনা জল রয়েছে, সেই নোনা জলে মানুষের ভিড় শুধু লক্ষ্য করছি। এখানে পরিবার পরিজন নিয়ে এসেছে অনেকে, আবার আত্মীয় স্বজনকে নিয়ে এসেছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি প্রিয়জনের সঙ্গে তারা বেশ আনন্দ উপভোগ করছে। অনেকে যে সমুদ্রের যে নোনা জল রয়েছে, সেই নোনা জলে টিউবে গা ভাসিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করছে। এইভাবে গত 6 দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে এই ঈদ আনন্দ উৎসব চলছে, যা আগামী শনিবার পর্যন্ত চলবে, এমনটাই প্রত্যাশা করছে হোটেল মোটেল যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের তিনটি পয়েন্টেই কিন্তু মানুষজন অনেকেই যে গোসল করছে, পাশাপাশি টিউবে গা ভাসানোর পাশাপাশি ছবি তুলছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি তারা প্রিয়জনের সঙ্গে তারা আনন্দকর মুহূর্তগুলো কাটছে। তবে আজকে কিছুক্ষণ আগে একজন সমুদ্র গোসল করতে নেমে গিয়ে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা লাইফগার্ড কর্মীরা সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। ঈদের ছুটিতে জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। বিস্তারিত জানাতে মহাদেবপুর বাসস্ট্যান্ডে আছেন সহকর্মী এম আর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ হঠাৎ করে বাড়তি বরেন্দ্র জনপদে, বিশেষ করে 35-36 ঘরে তাপমাত্রা এই মুহূর্তে 38-এর উপরে কিন্তু বিরাজ করছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা একদিকে যেমন ব্যাহত হচ্ছে এবং অন্যদিকে কিন্তু এই তাপমাত্রার কারণে রাস্তাঘাটগুলোতে দেখছিলাম যে একেবারে মানুষের উপস্থিতি কিন্তু কমে এসেছে। কারণ ভ্যাপসা গরম এবং এই তাপমাত্রাটা অস্বাভাবিক বলছে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং আবহাওয়া অফিসের যে বার্তা তাতে বলা হচ্ছে যে এই মুহূর্তে যে তাপমাত্রা বিরাজ করছে 38-এর উপরে, মৃদু তাপ প্রবাহ অঞ্চলে বিরাজ করার কারণে জনজীবন স্বাভাবিক, গাছপালার বাতাসের আর্দ্রতা খুবই কম থাকার কারণেই কিন্তু এই অসহনীয় পর্যায়ে ঠেকেছে। এবং বরেন্দ্র এলাকায় সবসময় কিন্তু তাপমাত্রার যে পারদ তা কিছুটা বাড়তি থাকে। এবার এরকম একটি ছন্দপতন আবহাওয়ার কারণে সবচাইতে বেশি যেটা খেটে খাওয়া যেসব নিম্নায়ের মানুষ, তাদের দুর্ভোগটাই কিছুটা বেড়েছে। ঈদের কিছুটা ছুটি ছিল, ছুটির মাঝে অনেকে কিন্তু বিভিন্ন স্পটগুলোতে বেড়াতে যাওয়ার যে প্রস্তুতি ছিল, এই জায়গাগুলোতে এক ধরনের ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম। এবং গত 3 দিনের ব্যবধানে কিন্তু যে তাপমাত্রা 34 থেকে
38-এর ঘরে প্রতিদিন দুপুরের পর থেকে কিন্তু এই অস্বাভাবিক পর্যায়ে ঠেকছে এবং এই অস্বাভাবিক তাপমাত্রার জন্য আসলে বৃষ্টিপাত হলেই কিছুটা সহনীয় পর্যায়ে আসবে এমন কথা কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আবহাওয়া বার্তার দিক থেকে জানানো হচ্ছে আগামী সোমবারের পর থেকে যদি কিছুটা আবহাওয়া নমনীয় হয় এবং বৃষ্টির তারা একটা বার্তা দিয়েছে। সব মিলে কিন্তু এই আবহাওয়াটা এই মুহূর্তে এই অঞ্চলের মৃদু আবহাওয়া বিরাজ করছে। তবে এই তাপমাত্রা যদি আরো বাড়তে থাকে জনজীবনে যেমন প্রভাব পড়বে, স্বাভাবিকভাবে এলাকার সব শ্রেণী পেশার মানুষের জন্য এই মুহূর্তে বের হওয়াটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে ব্যবসা গরমের এই প্রভাবে। এই ছিল নওগাঁর এই অঞ্চলের সার্বিক তাপমাত্রার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাক, শুনে ভালো লাগলো। অনেকদিন মানে প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে, পজিটিভ দিক। না, আমার মনে হয় 3 ফরম্যাটেই আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরও ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে যেহেতু 4টা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। সো এবছর যদি আর একটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা সবাই জানি আমরা আমাদের ভুলের কারণে আমরা ম্যাচ হারতেছি। সো এই ভুলগুলো যত কম করে আমরা সাদা বলেও আস্তে আস্তে যেন আবার কামব্যাক করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই। আপনি দেখেন যে মিরাজ 7-8-এ ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি মিরপুরে ব্রিফ করছেন নাজমুল হোসেন শান্ত। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভারতের দিল্লিতে নজিরবিহীন গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার অঞ্চলটির বিভিন্ন স্থানে গড় তাপমাত্রা 41 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে আর্দ্রতা যোগ হওয়ায় হিট ইন্ডেক্স তাপমাত্রা অনুভূত হয় 51.9 ডিগ্রি সেলসিয়াস। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতের আবহাওয়া দপ্তর জানায় দিল্লিতে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বেশি। বৃহস্পতিবারও তাপমাত্রা 43 থেকে 45 ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 13 জুন পর্যন্ত এই অসহনীয় গরম চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। লন্ডনে সংলাপে প্রধান উপদেষ্টা। ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠকে মিলতে পারে রাজনৈতিক সংকটের সমাধান। মত বিশ্লেষকদের দেশের জন্য আশার বার্তা বয়ে আনবে বলছেন প্রবাসীরা। এবং যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের অনুরোধে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ, চলছে তদন্ত। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।